আমি আজকে যে গল্পটা এখানে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটা ঘটনা। ফেসবুকের মারফতে একটা মেয়ের সাথে দাদার প্রেম হয়। দুদিন পরেই হচ্ছে বিয়ে প্লাস বিয়ে বহুয়াত একসাথে হয়, উঠিয়ে নিয়ে আসলে যদি বিয়ে হয়। তো বাড়িতে ঢুকলো, ঢোকার সাথে সাথেই ফার্স্ট কথাটাই, হ্যাঁ এতক্ষণ যাবৎ বৈশা আসছি, খিদা লাগে না? সেই কত দূর জার্নি করে আসছি, এতক্ষণ বসায় রাখছে খাওয়া টাওয়া না দিয়া। অমিতদার একটা দিদি আছে, বড় দিদি, আপন দিদি। রাতের বেলা হচ্ছে ওকে দেখতে গেছিল, ঘরে ঢুকে দেখলো বউটি চুলগুলো খোলা, আলমারির ওপরে উঠে বসে পা গুলো ক্রস করে ঝুলছে। ওদের দেখে না ঘাটা বেঁকিয়ে চোখটা কটমট করে তাকিয়ে আছে। আর বলছি কেন এসছিস? যা 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 যা, বেরিয়ে যা। কেন এসছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা। ছাদে গিয়ে দেখে ছেলের বউ ছাদের দিকে পিঠ করে পা ঝুলিয়ে বসা, কার সাথে যেন একটা কথা বলছে। আমার চুলটা কেমন যেন হয়ে গেছে, দেখো না এখানে আসার পরে, আর কত ভালো ছিল। গড, ও আলমারি থেকে ধাপ করে লাফ দিয়ে বিছানায় পড়লো। বরকে বুকে এমন জোরে লাথি দিল, দাদা গিয়ে পড়লো দরজার সামনে। ঘাটটা মোটকে চোখগুলো লাল করে কটমট করে বরের দিকে তাকিয়ে আছে, মনে হয় ও এখনই কাঁচা খেয়ে ফেলবে ওর হাজব্যান্ডকে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড টু অ্যানাউন্স যে আমার সাথে এখন এই মুহূর্তে যে গেস্ট আছেন তিনি হচ্ছেন সুদূর বাংলাদেশ চাঁদপুর থেকে। সো ওয়েলকাম টু মাই শো। কেমন আছো? খুব ভালো আছি। আর এখানে এসে মানে আমার খুব এক্সাইটেড লাগছে, যেহেতু আমি গত বছর থেকে হচ্ছে তোমার সব ভিডিও টিডিওগুলি আমি দেখি, থ্যাংক ইউ। ইউটিউবে আমি তোমার সব গল্পগুলো শুনছি। সো আমার তোমার পার্সোনালিটি, তোমার ভয়েস, তোমার কথা বলার ধরন, মানে আহ, আমি জাস্ট ফ্যান, আমি তোমার বিগ ফ্যান। থ্যাংক ইউ। আমার সত্যি আমি তোমার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে এত দূর থেকে তুমি এতটা ট্রাভেল করে এসেছো এবং আমাকে জয়েন করেছো। আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ভীষণ খুশি হয়েছি। আর বাংলাদেশ থেকে যখন ও এসেছে তখন তো একদম জমি আজকে একটা ভূতের গল্প আমরা শুনছি। তো আমি আজকে আর কথা বলবো না, একদম ডাইরেক্টলি চলে যাব কাব্যর কাছে। কিন্তু তার আগে জাস্ট একটা ছোট্ট করে কথা বলে দিই। আমি এখন যে ড্রেসটা পরে রয়েছি এটা আমাকে স্পন্সর করেছে অনিন্দিতা মিশ্রা ফ্রম ফার্স্ট ডেট। তোমাদের যদি এরকম ওয়েস্টার্ন কালেকশন চাই তাহলে একদম দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে ওখানে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো আর ওর স্টক কালেকশন দেখে নাও। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সামনে পুজো আসছে, তাই তোমরা প্রচুর শপিং করে নাও। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এবার চলে যাব ডাইরেক্ট গল্পে। আচ্ছা, আমি আজকে যে গল্পটা এখানে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটা ঘটনা, মানে চট্টগ্রাম মেইন টাউনের একটা ঘটনা। বেসিক্যালি আমি গল্পটা পাই আমার ডান্স ক্লাসে। আমার বান্ধবী ছিল, তো ওর বাড়ি চট্টগ্রাম ছিল, তো ওরই ফ্যামিলির ঘটনা, ওর পিসতুতো দাদা পিসির ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। অ্যান্ড ওরাও সেটার প্রত্যক্ষদর্শী। তো বেসিক্যালি হচ্ছে আমার যে বান্ধবী, আহ, ওদের ওদের বাড়ি যেহেতু চট্টগ্রাম, ওর পিসির বাড়ি হচ্ছে যে দুটো পাড়া পরেই, মানে কাছাকাছি জায়গায় হচ্ছে ওর পিসির বিয়ে হয়েছে। তো এবার যেটা হয়েছে তোমার, ওর যে পিসতুতো দাদা, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি এদিকে, নাম দিলাম অমিতদা। ওকে, তো অমিতদার জন্য হচ্ছে অনেকদিন যাবত হচ্ছে মেয়ে দেখা হইতেছে। তো মেয়ে দেখে, এবার কথা এগোয় তারপরে না আর মানে বিয়ে অবধি এগোয় না, একটা না একটা সমস্যা হইতেই থাকে। এবার দাদা ফেসবুকের মারফতে একটা মেয়ের সাথে দাদার প্রেম হয়। তো মেয়েটার বাড়ি হইতেছে তোমার সিলেটে, সিলেটের আজমিরিগঞ্জ। তো সিলেট টু চট্টগ্রামের ডিস্টেন্স মানে অনেকটাই ডিস্টেন্স, মানে আমি যদি তুলনা দিতে যাই, উদাহরণ যদি আমি দিতে চাই, ইটস আ কাইন্ড অফ কাশ্মীর টু কন্যাকুমারী, এরকম টাইপের ডিস্টেন্স। আর আজমিরিগঞ্জ আরও ভিতরের দিয়ে। এবার যেটা হয়েছে, দাদার সাথে হচ্ছে এই মেয়েটার ভিডিও কলে কথা বলা শুরু, সম্পর্ক হচ্ছে খুবই মানে মধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক। তো মেয়েটার ফ্যামিলিতে মেয়েটার মা আর হচ্ছে মেয়েটা আছে।
বাবা ছোটবেলায় মারা যায়, আর ওর যে দাদা, মেয়েটার দাদা হচ্ছে যে suicide করে হচ্ছে যে মারা যায়। আচ্ছা। এইবার যেহেতু বাবা নাই, দাদা নাই, সো কাইন্ড অফ একটু নিডি ফ্যামিলি। তো দাদার সাথে যখন এই মেয়ের প্রেম ছিল, তো দাদা হচ্ছে যে মানে এতটাই ছিল, মানে অনুরাগী ছিল। দাদা এরকমভাবে হচ্ছে বলছে যে তুমি আমি মানে ওই মেয়েটা এরকম বলতো, মেয়েটার নাম আমি এখানে দিলাম রিয়া। রিয়া দাদাকে বলছে যে তুমি তো আমাকে সামনাসামনি দেখো নাই, এবার তুমি যদি আমাকে সামনাসামনি দেখে যদি তোমার আমাকে ভালো না লাগে, তখন তুমি কি করবা? তো অমিত দা ওইটার অ্যান্সারে বলল যে দেখো, তুমি দেখতে যাই হও, তোমার ফ্যামিলি যাই হোক, যাই থাকুক, আমি তোমাকেই বিয়ে করব। তো যাক, এবার ভিডিও কলে মানে ফোন মারফতে হচ্ছে দুই ফ্যামিলির কথাবার্তা আলাপচারিতা হয়, অ্যান্ড অলসো বিয়ের ডেট ফিক্সড হয়। বৈশাখ মাসে পড়ে বিয়ের ডেটটা। তো যেটা হয়, মেয়ে আর মেয়ের মা আসে, চট্টগ্রাম আসে। এবার যেহেতু দাদার এতদিন যাবৎ বিয়ে আটকায় ছিল, বা দাদার বিয়ে হচ্ছে সামনে, বেসিক্যালি কাজিনরা অনেক বেশি এক্সাইটেড থাকে। এবার সব কাজিনরা মিলে গেছে যে আমরা যাব নতুন বৌদিকে রিসিভ করতে। আমার ফ্রেন্ডও ছিল, ও ছিল সাথে, গেছে ভালো কথা। এবার ওরা না মানে সবাই ভিডিও কলে দেখছে মেয়েটাকে, রিয়াকে। সামনাসামনি দেখে না ওরা একদমই হতবাক। মানে ভিডিও কলে মেয়েটাকে যেরকম দেখাচ্ছিল বা যেরকম দেখতে ছিল, সামনাসামনি পুরাই অপোজিট। মানে গায়ের রংটা ভিডিও কলে যেরকম খুবই মানে পরিষ্কার বলো বা উজ্জ্বল বলো লাগছিল, সামনাসামনি খুবই চাপা। গায়ের রংটা বড় কথা না, এই জায়গায় বড় কথাটা হচ্ছে যে মেয়েটা, দেখো অনেকের গায়ের রং কিন্তু চাপা থাকে, দ্যাটস নট আ বিগ ডিল, হতেই পারে। কিন্তু মেয়েটা এত শুকনো, মানে এত রোগা, প্লাস চোখগুলো হচ্ছে মানে একদম পুরো মানে কাইন্ড অফ কি বলতো, সারা শরীরের মধ্যে মনে হয় চোখগুলিই দেখা যায়। চোখগুলো হচ্ছে কেমন অদ্ভুত, মানে চোখের মধ্যে মানে আলাদা কেমন জানি একটা ব্যাপার, মানে চোখগুলোই মানে ওর দেখা যায়। আর খুবই রোগা, খুবই রোগা, গাল চাপাটি ভাঙা, বাট মাথার চুল অনেক বড়। আমি নিজেও ছবিতে দেখছি, তো মাথার চুল বিশাল বড়, মানে প্রায় তোমার হাঁটু ছাড়ায়া যায়। আচ্ছা। তো যাই হোক, এবার দাদা নিজেও একটু অবাক হয়েছে যে আমি তো সামনাসামনি একরকম মানে ফোনে একরকম দেখলাম, সামনাসামনি আরেক রকম। যাই হোক, দাদা যেহেতু ভালোবাসছে, সো হ্যাঁ, আমার মা দিদারা বলতো যে পিরিতের পেতনিও ভালো, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। সেই তো। এবার যাক, তো ওদেরকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসা হয়। তখন ধরো বৈশাখ মাস এরকম, মানে ওই দিনটাতে না আকাশটা পরিষ্কারই ছিল, মেঘলা ফেগলা ছিল না। মানে মেয়েটা যেহেতু উঠিয়ে নিয়ে এসে বিয়ে, সো দুদিন পরেই হচ্ছে বিয়ে, প্লাস বিয়ে বহুভাত একসাথে হয়, উঠিয়ে নিয়ে আসলে যদি বিয়ে হয়। তো বাড়িতে ঢুকলো, ঢোকার সাথে সাথেই মানে ওরা এখন বলে যে বাজ একটার পর একটা, মানে বাজ পড়তেছে, প্লাস ঝড় বৃষ্টি, মানে জানলা দরজা মানে পারে না যে উড়ে নিয়ে যায়, এমন একটা অবস্থা। তো যাক, এবার এখানে একটা ছোট্ট জিনিস আমার বান্ধবী খেয়াল করছে যে দেখো, বেসিক্যালি আমরা যারা হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের ছোটোবেলায় একটা জিনিস শেখানো হয় যে কোনো মন্দিরে, কোনো একটা ভালো জায়গায় ভালো কাজ করতে গেলে আগে বাঁ পা দিয়ে উঠতে হয়। তো ও না দেখলো মেয়েটা ডান পা দিয়ে উঠছে, এবং এই জিনিসটা আরও অনেকে লক্ষ্য করে, যেহেতু মানে বাংলাদেশের মা কাকিরা হচ্ছে একটু টিপিক্যাল হয়, আমি বলবো না সবাই যে এখনও কুসংস্কার মুক্ত। ভালো কথা, অনেকে মানে এটা দেখছে, বাট কেউ জিনিসগুলা মাথায় নেয় নেই। ভালো কথা, ঢুকলো। ঢোকার পর সবাই তো আসছে দেখতে যে আচ্ছা 2 দিন পরে বিয়ে, অমিতের বউ আসছে, দেখি যাই, দেখি আত্মীয় স্বজনে ভরা। মেয়েটা না লিটারেলি একদম চুপ মেরে বসে আছে, মানে কারোর সাথে কোনো কথা না, কোনো আই কন্ট্যাক্ট না। ইভেন যেই ছেলেটার সাথে সে এতদিন যাবৎ ফোনে এত কথাবার্তা বলে আসছে, এত এক্সাইটমেন্ট দেখে আসছে, ইভেন ওই ছেলেটা মানে অমিত দাকেও তেমন পাত্তা দিচ্ছে না, কথাবার্তাই বলতেছে না।
পুরো চুপ, কারোর সাথে কথাবার্তা না, কিছু না, এক কোণে চুপচাপ বসে আছে। তো সবাই ভাবতেছে আচ্ছা অনেক দূর জার্নি করে আসছে, সেই আজমিরি কোন জায়গা থেকে চিটাগাং আসছে, ঠিক আছে মনে হয় একটু টায়ার্ড। তো হয় না পাশের বাড়ির বৌদিরা থাকে এরকম, মানে পাড়া প্রতিবেশী এরকম ভালো সম্পর্ক, ওরকম একজন বৌদি এসে বলতেছে যে রিয়া তোমার কি কিছু দরকার, তুমি চুপচাপ বসে আসো। রিয়া কাইন্ড অফ মানে ফার্স্ট কথাটাই, হ্যাঁ এতক্ষণ যাবৎ বইসা আসি, খিদা লাগে না? কতক্ষণ যাবৎ বইসা আসি, না খাইয়া আসি, সেই কত দূর জার্নি করে আসছি, এতক্ষণ বসায় রাখছে খাওয়া টাওয়া না দিয়া। এবার না এরকম রিয়াকশন দেখে সবাই পুরো কয়েক সেকেন্ডের জন্য। নতুন বউ এরকম একটা স্ট্রেঞ্জ হ্যাঁ। রিয়াক্ট করছে। তো এবার না এই জিনিসগুলোও কেউ ওরকম করে নাই যে ওকে ফাইন, ও মনে হয় নতুন পরিবেশে একটু মানাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে যাজ্ঞা। তো এবার হচ্ছে আমাদের বাংলাদেশে তুমি হয়তো বা দেখে থাকবে যে বিয়ের আগের দিন গায়ে হলুদ বলে একটা অনুষ্ঠান করে, যেখানে হচ্ছে নাচা গানা হয়, খাওয়া দাওয়া, ব্যাপার স্যাপার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, কাইন্ড অফ হচ্ছে যে হলুদের উপটান। হলুদ তো বেসিক্যালি হিন্দুদের অধিবাসের সময় হচ্ছে হলুদটা হয়, যেটা হচ্ছে প্রপার নিয়ম বিয়ের স্নানের সময়। তো ওইটা জাস্ট একটা দেখনদারি অনুষ্ঠানের মতো। এইবার গায়ে হলুদের অনুষ্ঠান, আর দাদাদের ফ্যামিলি কিন্তু খুব মানে কাইন্ড অফ কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি চিটাগাং শহরের মধ্যে। আচ্ছা। সো অনেকজন লোক, মানে লোকজন খুব আত্মীয় স্বজনে ভরা। স্টেজে দাদা রিয়া বসানো হয়, অমিত দা রিয়াকে বসানো হয়। এবার একজনের পর একজন আসছে, মিষ্টি খাওয়াচ্ছে, হলুদ হয়তো বা একটু হাতে ছুঁয়ে দিচ্ছে। মেয়েটা যখনই ওকে হলুদ বলো বা কিছু ছোঁয়ানোর, ওই যে ছোঁয়ায় যে আশীর্বাদ ফাশীর্বাদ যাই হোক, মেয়েটা না বলতেছে যে প্লিজ এগুলি আমাকে দিও না, আমার এগুলি ভালো লাগে না, আমার অ্যালার্জি হয়, হলুদে আমার অ্যালার্জি আছে, এগুলো আমাকে দিবা না। বলে যে একটু হাতে দিয়ে দিই, বলে যে না না আমি এসব পছন্দ করি না, এসব আমাকে দিবা না। এবার যাই হোক এগুলি মানে এত কে ভাবে এখন। তো যখন ওকে মিষ্টি বিয়ের সময় অবভিয়াসলি মিষ্টি ফিষ্টি খাওয়াই, মিষ্টি খাওয়াতে যাচ্ছে, ও না মানে ফার্স্টে না না করছে, এরপরে দেখা যাচ্ছে যে ধরো স্পুনে করে মিষ্টিটা ওর মুখের সামনে ধরা, ও হাত দিয়ে নিয়ে তুলে নিজে খাচ্ছে। আচ্ছা, মানে কারো হাতেও খাবে না? কারো হাতে খাবে না। তো ইভেন বিএস মানে ওই হলুদের স্টেজে ও বসে খুব কাশছিল, অমিত দা পাশে বসা ছিল, তো ওকে জলটা এগিয়ে দিয়েছে, ওর হাজব্যান্ড হবে জলটা এগিয়ে দিয়েছে, ওর হাতেও কিন্তু খেলো না, ওর হাত থেকে গ্লাসটা নিয়ে খেলো। যাক, এবার অনুষ্ঠান মিটাই আছে। তো এবার যেহেতু পরের দিন হচ্ছে মানে এইসব হলুদের অনুষ্ঠান মিটতে মিটতে তো প্রায় 1:30-2 তো বেজেই যায়। এবার সবাই হচ্ছে আস্তে ধীরে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, কারণ ভোরের দিকে উঠে দধিমঙ্গল করতে হবে, জল ভরা অনেক কিছু কাজকর্ম থাকে। তো অমিতদার একটা দিদি আছে, বড় দিদি, আপন দিদি। তো ওই দিদি হচ্ছে যে রাতের বেলা হচ্ছে ওকে দেখতে গেছিল যে ও ঠিকঠাক আছে কিনা বা হচ্ছে কিছু লাগবে কিনা। ও ঘরে ঢুকে দেখলো রুমটা অন্ধকার, লাইট ফাইট জ্বালানো নেই। তো ডাকছে যে রিয়া রিয়া, তো দেখছে যে ঘরের ভেতর নাই। তো ও ভাবলো যে আচ্ছা ঠিক আছে আমি একটু বারান্দার দিকে যাই। বারান্দার দিকে যাওয়ার পরে দেখলো যে রিয়া হলুদে যেই মানে অনুষ্ঠানে যেই শাড়িটা পরা ছিল, ওই শাড়িটা পরা, শাড়িটা হচ্ছে কাইন্ড অফ একটু এলোমেলো হয়ে আছে। আমি আগেই বলেছি চুলগুলো বড়, চুলগুলো ছেড়ে দিয়ে বাচ্চারা যেরকম হয় না যে ছোট বাচ্চাদের চুল একটু লম্বা থাকলে ওরা হচ্ছে যে চুল একটু দোলাতে পছন্দ করে, একটু চুল নিয়ে খেলতে পছন্দ করে। দিদি দেখলো যে ও বারান্দার গ্রিলগুলো ধরে, মানে বারান্দার গ্রিলের ওপরে উঠে গ্রিলগুলো ধরে চুলগুলো হচ্ছে এরকম এরকম নাড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। দিদির এটা দেখে দিদি
একটু মানে শক খায়। তারপর দিদি না মানে কেউ আসলে কি বলতো কোনো একটা ইনসিডেন্ট হলে এবার সামনে যেহেতু একটা ভালো কাজ আছে কেউই চাইবে না যে এটা পণ্ড হোক। সো দিদি হচ্ছে যে নিজেকে সামলে বলল, কাছে গিয়ে ঝাঁকা দিয়ে বলল, এই রিয়া। ও না তারপরে সাথে সাথে নেমে গেল, বললো যে তুমি চেঞ্জ করলা না, তোমার তো আর 2-3 ঘন্টা বাদেই উঠে তোমার দধিমঙ্গল করতে হবে, যাও চেঞ্জ করো, ঘুমাও। ওনা কোনো কথা বললো না, দিদির দিকে হচ্ছে কতক্ষণ হচ্ছে তাকায়া ছিল নর্মালি, তাকায়া তারপরে চলে গেছে। এবার যাই হোক পরদিন বিয়ে, দধিমঙ্গল ফদিমঙ্গল এগুলো কাটলো। বিয়ের সময় হচ্ছে যে বিয়েটা তোমার একটা মন্দিরে বিয়েটা করিয়েছে। এবার যেহেতু মানে মন্দিরে বিয়ে করিয়েছে, এবার বেসিক্যালি বাইরে কারো কাছে সাজেনি, মানে ও সাজতে চায়নি, তো যেহেতু ও সাজতে চায় না বাড়ি থেকে প্রেশার করেনি, বাড়ির মেয়েরাই সাজিয়েছে। এবার রেডি ফেডি মেকআপ টেকআপ সব কিছু হয়েছে, শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে। এবার বিয়েতে তো চুল বাঁধতে হয়, চুল বাঁধার জন্য আমার বান্ধবী বলছে যে বৌদি তোমার চুলগুলো বেঁধে দিই, আর তো সময় নেই। ও লিটারেলি বলল, আমার চুলে হাত দেওয়া যাবে না, আমি আমার চুল কাউকে হাত দিতে দেই না, আমি আমার নিজের চুল যেমনে মন চায় অমনে বেঁধে নিব, আমার চুলে হাত দিও না। মানে এরকমভাবেই হচ্ছে কথার ধরন ছিল যে আমার চুলে হাত দিও না, আমার চুল আমি বেঁধে নিব, যেমনে মন চায় অমনে বেঁধে নিব। যাই হোক ওরা কথা বাড়ায় নেই, নিজের মতো করে হচ্ছে সে চুল টুল বাঁধছে, যাই করছে, বিয়ের আসরে গেল। যাই হোক ওই মালা বদল ফালা বদল সবই হলো। ওই সম্প্রদানের আগে দিয়ে যে যজ্ঞটা হয়, যখন এই আগুনটা জ্বলা শুরু করে, ও বলল যে আরেকটা ফ্যান দাও, আমি থাকতে পাচ্ছি না, আমার সারা শরীর জ্বালা করছে। এবার দেখো যেহেতু বৈশাখ মাস অনেকটা গরম, সবাই ভাবছে আচ্ছা ঠিক আছে এক্সেসিভ গরম, তার মনে হয় আর ভারী শাড়ি পাড়ি পরা, এই জন্য বোধহয় ওর অনেক গরম লাগতেছে। তো ফ্যান ট্যান যাই হোক ব্যবস্থা করা হয়েছে। ওনা বলতেছে যে আচ্ছা এই আগুনটা কি নিভিয়ে জগগুলি করা যায় না, আগুনের এই এত আগুন দিয়ে কি হবে, একটু মানে আগুনের একটু ইয়েটা কমিয়ে না হলে করুক। এবার তখন হচ্ছে অমিতদা বলছে দেখো রিয়া, এটা তো নিয়ম, এটা তো মানতে হবে, কিছু করার নেই, একটু সহ্য করে নাও, আমারও কষ্ট হচ্ছে কিন্তু একটু মানায় নাও। ও মেয়েটা কিন্তু লিটারেলি রাগে গজগজ গজগজ করছেই। তো যাক সিঁদুরদান ফিদুরদান হলো। এবার তোমার যে আগেই বললাম উঠিয়ে নিয়ে এসে বিয়ে, তো ওই দিন রাতেই হচ্ছে তোমার কাল রাত্রি ছিল ওই দিন। তো কাল রাত্রির দিনটা মোটামুটি মিটে যায়। তো বউ ভাতের নিয়ম করে ওরা বৌভাত ফৌভাত করে, ফুলসজ্জার দিন আর কি যেটা। তো বেসিক্যালি আমাদের ওই সাইডে মানে চট্টগ্রামের সাইডে নিয়মকানুন একটু ডিফারেন্ট, মানে ওদের নিয়মকানুন আমাদের এই সাইডের নিয়মকানুনের সাথে খুব একটা মিলবে না। তো যাক, তো মেয়েটাকে হচ্ছে অমিতদার দিদি প্লাস হচ্ছে অন্যান্য ননসরা সবাই বলছে যে রিয়া ফুলসজ্জা তো একটা শাড়িটা চেঞ্জ করে নাও, যে শাড়িটা পরে আছো ওটা তো পরা যাবে না, নতুন শাড়ি পরতে হবে, ফুলের গয়না পরতে হবে, তুমি না এগুলো একটু চেঞ্জ করে নাও। মেয়েটা বলছে আমি ফুলের গয়না ফয়না পরতে পারবো না, আমাকে দিয়ে এসব নিয়ম কানুন ফানুন করাবে না, আমি এসব পরতে পারবো না। তো সবাই তো আগে থেকেই দেখছে যে এই সিনারি, তাও ওকে বলছে দেখো রিয়া করতে হয়, একটু মানিয়ে নাও, তোমার না হলে সবাই গুরুজনরা আছে, একটু ব্যাপারটা ভালো দেখা যায় না। যাই হোক শাড়ি পরলো, ফুলের গয়না পরলো। তো এবার যেটা হয় চুল দিয়ে পা মোছানোর যে ব্যাপারটা থাকে, বলল যে তুমি তোমার চুলটা খোলো, খুলে হচ্ছে যে ওটা দিয়ে অমিতের পাটা মুছিয়ে দাও। শুনে বলল আমি কেন এই নিয়ম করব, না আমি আমার চুল কাউকে ছুতে দেব না, আমি আমার চুল দিয়ে এসব কাজ করতে পারবো না, না আমি একদম এসব করবো না, এসব নিয়ম আমি মানি না। এবার সবাই বলছে ঠিক আছে এইগুলো তো আসলে নিয়ম, এগুলো বুঝতে পারছি, কিন্তু
করো, কিছু হবে না, একটু করে নাও, কি আছে, ও তো তোমার স্বামী। বললো যে না না, স্বামী হোক যেই হোক, আমি এসব নিয়মকানুন করতে পারবো না, আমাকে এসব নিয়মকানুন করার কথা বলবে না। আর আমি আমার চুল নিয়ে এসব করতে পারবো না, এই নিয়ম ছেড়ে দাও, অন্য কিছু থাকলে বলো। অমিত দা যেহেতু দেখছে এত ব্যাপার স্যাপার হচ্ছে, দাদা নিজেও একটু লজ্জিত হয়ে গেছে। তো দাদা পরে বলল দিদি যে থাক ছাইরা দে, ও এমনিও মনে কর যে একটা পরিবেশে বড় হয়েছে, অ্যান্ড এটা আলাদা পরিবেশ, আমরা যেহেতু এতগুলি মানুষ আছি, ও বোধ হয় অকওয়ার্ড ফিল করতেছে, ওরে ছাইরা দে। তো যাই হোক, ওই নিয়ম স্কিপ গেল, ফুলশয্যার মিষ্টি খাওয়ায়। তো দাদা ওকে মিষ্টিটা খাওয়াইতে গেছে, ও দাদার হাতে খেলো না, মিষ্টিটা নিয়ে নিজে মুখে পুরে নিল। ওকে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, সে মিষ্টি খেলো না, কিন্তু এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ফুলশয্যায় আংটি দিতে হয় তো, সোনার আংটি। হুম। দাদা যখন বক্সটা বের করলো আংটিটা খুলবে, তখন কিন্তু হাতটা নিজের থেকে আগেভাগে বাড়িয়ে দিল। যাক, ওই ব্যাপার স্যাপার গেল, তো ফুলশয্যা মিটে গেল। তো বিয়ে শেষ, আত্মীয় স্বজনও আস্তে আস্তে সব বিদায় নিতে শুরু করলো। তো বিয়ের 2 থেকে 1 দিন বাদে হয়তো বা ওর শাশুড়ি এত মানে বয়স হয়েছে, তো প্রেশারটা বেড়ে গেছে। তো বউকে বলছে, একমাত্র ছেলের বউ, তো ছেলের বউকে বলছে যে রিয়া, আমার শরীরটা আজকে ভালো নাই, তুমি একটু পূজাটা দিয়ে দাও না। মেয়েটা বলল, আমি কি এই বাড়িতে পূজা দিতে আসছি? আমি এসব পূজা ফুজা করতে পারবো না, তো আমাকে দিয়ে সমস্ত পূজা করার কথা বলবেন না, আমি পূজা দিতে পারি না। তো শাশুড়ি বলল যে দেখো, তোমার কিছুই করতে হবে না, তোমার কোনো নিয়মকানুন কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট একটু ঠাকুরকে প্রসাদটা দাও, আর কিছু দিতে হবে না, আর একটু ধূপধুনো দেখিয়ে দাও। ও বললো যে আমার নিজেরও শরীরটা খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে, আমি এসব করতে পারবো না, বলে চলে গেল। এবার এখানে আরেকটা বিষয় আছে, আম, মানে এটা অনেকেই দেখেছে যে যখনই বাড়িতে হয় না সকালবেলা সন্ধেবেলা তো আমরা ধূপধুনো দেই, যখনই হচ্ছে ওর শাশুড়ি এরকম ধূপধুনো দেয়, ও না এই সন্ধ্যাবেলা সকালবেলার এই টাইমটাতে বাথরুমে বসে থাকে, বাথরুম থেকে বেরোয় না, 0.5 ঘন্টা 1 ঘন্টা এমন হয়ে যায়, বেরোয় না। এমনকি একবার এমনও দেখা গেছে যে ও বাথরুম থেকে বেরিয়েছে, যেই দেখছে যে বাইরে এরকম ধূপধুনো ঘুরছে, ও আবার বাথরুমে ঢুকে গেছে। মানে এই জিনিসগুলো দেখা যায়। তো যাক, এবার কদিন বাদে অমিতদার যে দিদি আছে, আপন দিদির অ্যানিভার্সারি ছিল। তো দিদি অনেকটা দূরে থাকে, মানে চট্টগ্রাম অনেক বড় শহর, তো দিদি মনে করো যে আরেকটু মানে লাস্ট মাথা এরকম আর কি থাকে। তো ওই দিন হচ্ছে সবাই মিলে গেছে, মানে ওই আমার বান্ধবী, ওর বাবা মা, পিসির ফ্যামিলি সবাই মিলে হচ্ছে যে ওখানে গেছে। তো অ্যানিভার্সারি খাওয়া দাওয়া সব হলো। এবার দিদির যে বাচ্চাটা বলছে যে বাচ্চা মানুষ যেহেতু বাড়ি ফাঁকা করে সব চলে যাচ্ছে, মন খারাপ হচ্ছে, তো ওর দিদাকে বলে যে ও দিদা তুমি থেকে যাও না, সবাই চলে যেতেছে, তুমি থেকে যাও, আজকে থাকো। তো মানে ওর অমিতদার মা হচ্ছে থেকে যায়। অমিতদা কোনো একটা কারণে হচ্ছে কোনো একটা বন্ধুর কিছু একটা প্রবলেম, ও ওই বন্ধুর কাছে চলে যায়। তো বাড়িতে ফিরে আসে হচ্ছে যে শ্বশুর আর ছেলের বউ, মানে আচ্ছা। অমিতদার বাবা আর রিয়া। এবার রাত তখন প্রায় 2-2:30 মতো বাজে। হঠাৎ করে হচ্ছে আমার যে ফ্রেন্ড আর কি, যার মানে যার রিলেটিভ হয় অমিতদা, ওর বাবাকে হচ্ছে হঠাৎ করে অমিতদা ফোন করে বলছে যে মামা তুমি কই, তুমি এক্ষুনি হচ্ছে মামিরে আর হচ্ছে যে বনুকে নিয়ে আসো, রিয়া জানি কেমন করতেছে, আচ্ছা। আমি কন্ট্রোল করতে পারতেছি না, কেমন জানি করতেছে, আমার ভয় লাগতেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। যাই হোক, ওরা বাড়িতে ঢুকতে যাবে, ওরা বাইরে থেকে শুনতেছে যে মানে হনুমান চালিসা ফালিসা চলছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ চলতেছে। তো ওরা না ঢুকছে ঘরে, ঢোকার পরে এই অমিতদার বাবা বলতেছে যে
আমি তো বউকে নিয়ে চলে এলাম, বাসায় আসলাম। এবার ভালোই ছিল, ঠিকঠাক ছিল। ঘুমাইতে গেলাম, হঠাৎ করে হচ্ছে কিছুক্ষণ পরে মানে কেমন জানি করতেছে যে তুমি একটু যাও তো, দেখো তো, আমি তো বুঝতেছি না। এবার ওরা ৩ জন ঢুকলো, লিটারেলি দেখলো রিয়া, বউটি, চুলগুলো খোলা, নাইট গাউন কিছু একটা পরা ছিল, আলমারির ওপরে উঠে বসে হুম পাগুলো ক্রস করে হুম ঝুলছে। ওদের যেই দেখলো দরজার সামনে, এবার ওদের দেখে না ঘাটটা বেঁকে চোখটা কটমট করে তাকিয়ে আছে। গড। আর বলছে, কেন এসছিস? যা 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 যা, বেরিয়ে যা, কেন এসছিস, কেন এসছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা। এবার এদিকে তো ওরা ওদেরও হয়ে গেছে দেখে। এবার ওরা বলতেছে যে রিয়া, নামো নামো, কি হয়েছে, কি কোথায় খারাপ লাগতেছে বলো, আসো নামো। কেউ না নামাতে পারছে না। এবার হঠাৎ করে ওর কি মনে হলো, বিছানার আলমারি কাছাকাছি তো, ও আলমারি থেকে ধাপ করে লাফ দিয়ে নিচে মানে বিছানায় পড়লো। হুম পড়ার পরে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি এরকম ঝুলছে, মানে সামনে পেছনে ঝুলছে, নিজের চুল নিজে টানছে, এবং চোখগুলি লিটারেলি লাল, মানে জবা ফুলের মতো টকটকে লাল। আচ্ছা, ঝোলাটা একটু বলে দিচ্ছি দর্শক বন্ধুদের স্বার্থে, ও মিন করতে চাইছে কিন্তু দুলছে, হ্যাঁ, নাহলে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে আলমারি থেকে ঝুলছে আবার কিরকম কথা হলো, ওটা দোলাটাকেও ঝোলা বলছে। হ্যাঁ, কন্টিনিউ। তো এবার চোখগুলো পুরো লাল। এবার অমিতদার গলাতে হচ্ছে একটা কবচ ছিল, মানে কিছু কোনো একটা কারণে কবচ করা ছিল আগে। দাদা বলছে যে রিয়া রিয়া, তুমি আমার এই কবচটা ধরো, তুমি এটা ধরো, ধরলে দেখবা ভাল লাগবে। বউটা না কবচটা এরকম ধরে, ধরতে পারে না, হাত দিতে যায় আবার হাত সরিয়ে নেয়, মানে দিতে যায় সরিয়ে নেয়। এবার কি করলো, ওই জায়গার মধ্যে বসে বরকে বুকে এমন জোরে লাথি দিল, দাদা গিয়ে পড়লো দরজার সামনে। দাদার মানে পুরো পেছনে পিঠে ভালোই ব্যথা পেয়েছে। তারপর তো সবাই মিলে এবার তুলে ফুলে, এবার আমার বান্ধবীর মা, মানে ওর সম্পর্কে মামি হয়, বলছে তোর ঠাকুর ঘরে যা, গঙ্গার জল নে, গঙ্গার জল নিয়ে ওর ওপরে ছেটা। যাই হোক, দাদা গেল, গঙ্গার জল বের করলো, গঙ্গার জল ওর উপরে ছেটালো। এরপর না ও আস্তে আস্তে কেমন যেন একটা নির্জীব হয়ে শুয়ে পড়েছে। এবার ওই দিন তো শাশুড়ি ছিল না বাড়িতে। পরদিন শাশুড়ি আসে, আমার বান্ধবীর মা, মানে সম্পর্কিত রিয়ার মামি শাশুড়ি, বলে যে দিদি, রিয়ার তো কালকে রাত্রে এরকম এরকম ব্যাপার দেখলাম, তোমরা বিয়ের আগে কি খোঁজ খবর কিছু নিয়েছিলে? তো পিসি বলল যে দেখো, আমার ছেলে পছন্দ করেছে, এভাবেই তো আমরা বিয়ের আগে মানে ওর বিয়ে দিতেই পারছিলাম না কোনো জায়গায়, এবার ভালো মেয়ে পেয়েছি, দেখে ভালো লেগেছে, বিয়ে করিয়েছি। তো বলছে যে দেখো, অনেক সময় এরকম হয় যে নতুন বউদের হচ্ছে যে একটু হাওয়া বাতাস অ্যাট্রাক্ট করে, বলে না যে বিয়ের পরে হচ্ছে যে এরকম দুপুরবেলা এরকম বেরোতে নেয়, মানে ১ বছর এরকম দুপুরবেলা বেরোতে নাই, ওই শ্রাদ্ধ বাড়ি যেতে নাই, এরকম ব্যাপারগুলো। তো ভাবলো জোর হয়তো বা সামহাউ হাওয়া বাতাস লাগছে, ভালো কথা। তো ওই টাইমটাতে মানে আমার বান্ধবীর মা আর অমিতদার মা দুজন মিলে সামনে বসে তো এগুলো নিয়ে ডিসকাশন করছিল। রিয়া ঘরের ভেতরে ছিল, মানে ওর ঘরটা কিন্তু ড্রয়িং রুমের কাছাকাছি না, অনেকটাই দূরে, মানে ২-৩টে ঘর পার করে ওর বেডরুমে যাইতে হয়। মনে হয় কিছু জামা কাপড় ভাঁজ করছিল, শাড়িটা ভাঁজ করতে করতে এসে চোখ মানে চুলগুলো খোলা, এসে আমার বান্ধবীর মাকে বলছে যে মামি, দেখো তো আমার এই চোখটা লাল কিনা। তো এবার আমার বান্ধবীর মা বলল, হ্যাঁ তোমার এই চোখটা তো লাল। বললো যে এই চোখটাও এখন লাল হয়ে যাবে, দুটো চোখই লাল হয়ে যাবে, দেখো দেখো এখন দুটো চোখই লাল হয়ে যাবে। এরকম মানে কন্টিনিউয়াসলি বলতে বলতে ঘরের দিকে চলে গেল। এবার না এরা দুজন তো দুজনের দিকে তাকিয়ে আছে, যে বললো যে ঠিক আছে, একটা কাজ করি, আমরা ওর মায়ের সাথে একটু কথা বলি, যেহেতু এত খোঁজখবর নেওয়া হয়নি, যদি কোনো মেন্টাল ইস্যুও থেকে থাকে আমার মনে হয় উনি ভালো জানবেন।
ওর মাকে কল করা হয়, মেয়েটির মা, রিয়ার মা। ওর মানে মেয়ে শাশুড়িকে বলে যে আচ্ছা এমন হয়েছে, না ওর উপর তো ঠাকুরে ভর করে, ওর উপর ঠাকুরের ভর আছে, এগুলি কিছু না, এগুলো অনেক আগে থেকেই দেখি, ওর উপরে ঠাকুরের ভর আছে, এগুলি নিয়ে না আপনারা চিন্তা করবেন না, এটা নর্মাল। আচ্ছা, তো তারপরেও মানে মানুষ তো কিছু তো একটা বোঝা যায় যে ঠাকুরের ভর হলে একরকম, যদি ঠাকুরের ভরই হয়ে থাকতো, হয় না যে আশেপাশে ঢাক ঢোল বাজতেছে, ঢাক বাজতেছে, পুজোর ঢাক বাজে, বৈশাখ মাসে নীল পুজো হয়, আমাদের ওখানেও কিন্তু হয় নীল পুজো, কাইন্ড অফ হচ্ছে যে এমন রাতের দিকে শিব দুর্গা সেজে এসে বাড়িতে বাড়িতে নেচে নেচে ভিক্ষা করে নিয়ে যায়, ওইরকম ঢাক বাজলে না ওকে না মানে আটকে রাখা যায় না, ও লিটারালি দরজা জানলা বন্ধ করে মানে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকবে, আর নাহলে বাথরুমে গিয়ে বসে থাকবে, ঢাকের আওয়াজটা সহ্য করতে পারে না। যাই হোক, তো এই জিনিসগুলো তো দেখছে ওরা সামনাসামনি। তো এবার ওরা তো পড়ে গেছে বিপদে যে কি করা যায়, কি এটা ব্যাপারটা কি, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, এবার আরেক দিন একটা ব্যাপার হয়েছে, দুপুরের দিকে হয় না যে ছাদে জামা কাপড় শুকোতে দিয়েছে, জামা কাপড় তোলার জন্য শাশুড়ি গেছে ওপরে যে জামা কাপড় তুলতে যাবে, ছাদে গিয়ে দেখে ওদের ছাদের রেলিংটা হচ্ছে অনেকটা মোটা, মানে ওখানে মানুষজন বসতে পারে। দেখলো ছেলের বউ চুলগুলো ছাড়া, ছাদের দিকে পিঠ করে পা ঝুলিয়ে বসা, কার সাথে যেন একটা কথা বলছে, চুলটা এরকম মানে টানছে, চুল নিয়ে খেলছে, প্লাস কার সাথে যেন কথা বলছে। এবং মানে শাশুড়ি মানে অমিতদার মা একটা কথা শুনতে পারে যে আমার চুলটা কেমন যেন হয়ে গেছে, দেখো না এখানে আসার পরে, আয় কত ভালো ছিল, জাস্ট এই কথাটা শুনতে পায়। এবার শাশুড়িরও দেখে না, এটা কোনোভাবেই ঠাকুরের ভর হইতে পারে না, আর যাই হোক যাক, এবার ওরা না ভেতরে ভেতরে হচ্ছে এরকম চিন্তা ভাবনা জল্পনা কল্পনা করতেছে। তো ওই আমার ফ্রেন্ডের হচ্ছে মা বলল যে দিদি চলো ওরে নিয়ে হচ্ছে আমরা ইয়াতে যাই, কালীবাড়ি যাই, গিয়ে একটু মন্দির টন্দির ওরে ইয়ে করে নিয়ে আসি। যাই হোক, ওই যাবে, প্রথমে শুনে বলে যে আমি যাব না, আমার না শরীরটা ভাল লাগতেছে না অমিত, তোমরা যাও, আমি মনে হয় আজকে উঠতে পারবো না, যাও তোমরা। তো বলতেছে যে না কিছু হবে না, চলো, তুমি তো কাছাকাছি তো আছে, বেশি দূর তো না, চলো কিছু হবে না, উঠো উঠো। যেহেতু অনেক সবাই মিলে জোরাজোরি করতেছে, বাধ্য হয়ে উঠছে। মন্দিরে যাওয়ার সময় ও না মানে মন্দিরে ঢোকে না, ঢুকতে পারতে মানে ঢুকে না, বাইরে দাঁড়ায় আছে, বলতেছে আমার না পাটা না মনে হলো হঠাৎ মুচকে গেল, একটু দাঁড়া হতো একটু দাঁড়া হতো, এরকম করছে। যাই হোক, তো কোনো মতে মন্দিরে ঢুকলো, ঢুকার পর বলতেছে যে আমি তো আগেই বললাম আমার শরীরটা খারাপ লাগতেছে, আমাকে বাসায় নিয়ে যাও, আমি থাকতে পারতেছি না এই জায়গার মধ্যে, আমার খুব খারাপ লাগতেছে, প্লিজ আমাকে নিয়ে চলো, মানে এরকম কাতরভাবে বলছে। এবার শত হোক স্বামী তো, সো নিয়ে গেছে। যাই হোক, এবার এখানে আরেকটা জিনিস আমি আমার ব্যাপারটা বাদ গেছে, সেটা হচ্ছে যে প্রায় সময় না মানে ওরা রাতের বেলা ঘুমোতে গেলে ওদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝামেলা হইতো। ওকে। ইভেন এই লেভেলের ঝামেলা হইতো, রিয়া হচ্ছে তার হাজবেন্ডকে ঘরে শুইতে দিত না, দাদাকে দেখা যেত যে এখানে ওখানে শুয়ে আছে, এরকম আর কি ব্যাপার। তো প্রায় সময় এই জিনিসটা দেখা যেত। আর রিয়া না মানে প্রেম করছে, 6 মাস প্রেম করছে, বিয়ে করছে, মানে একটা নতুন বউ, বিয়ে হয়েছে, হাজব্যান্ডের সাথে যে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার, একটু যে একান্ত সময় কাটানোর ব্যাপার, এই ব্যাপারগুলো না মেয়েটার মধ্যে নাই। মেয়েটা হচ্ছে যে মানে কতক্ষণে ঘর থেকে গেলে বাঁচে, কতক্ষণে হচ্ছে যে এই আশপাশ থেকে সরলে ও একটু কমফোর্টেবলই থাকবে, এরকম। ইভেন ও ওর বরটাকে পছন্দ করে না। আচ্ছা। হ্যাঁ, তো একদিন কিছু একটা পারিবারিক জেরে একটু কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি বলতে মানে রিয়াকে কিছু নিয়ে অমিতদা ডাক দিচ্ছিল যে
কোনো একটা পারিবারিক ইস্যু হবে, নাক দিচ্ছিল হয়তো বা শাশুড়ির কথা শোনার জন্য বা কিছু একটা করার জন্য, মায়ের বয়স হয়েছে। তো দাদা তো খেতে খেতে কথা বলছে। তো অমিতদার মা ওই টাইমে লক্ষ্য করলো যে বউটা রিয়েলি ঘাটটা মোটকে চোখগুলো লাল করে কটমট করে বরের দিকে তাকিয়ে আছে, মনে হয় ও এখনই কাঁচা খেয়ে ফেলবে ওর হাজব্যান্ডকে। তো যাক, এবার এভাবেই দিন কাটছে, একটার পর একটা এরকম ঘটনা, এগুলো তো ঘটছেই। তো ওরা একজনের সন্ধান পায়, চট্টগ্রাম শহরের মধ্যেই একজনের সন্ধান পায়, নামটা বলা নিষিদ্ধ, উনিও খুব প্রসিদ্ধ তান্ত্রিক ওই জায়গার, মহিলা তান্ত্রিক। তো ওকে বলল যে ওনার কাছে যেতে পারো, উনি কিন্তু অনেক বড় বড় কাজও করে, ওকে চলো নিয়ে যাই, উনি সময় দিব, ওই সময় অনুসারে নিয়ে যাওয়ার জন্য। তো যাক, এবার যেদিন নিয়ে যাবে ওকে কিছু জানানো হয় নাই যে চলো একটা জায়গায় যাই, ঘুরতে যাই, বাইরে যাব, খাওয়া দাওয়া করবো, চলে আসবো। তো সাথে যায় হচ্ছে দাদা বৌদি যায়, পেছন পেছন হচ্ছে শাশুড়ি আর মামি শাশুড়ি, মানে আমার বান্ধবীর মা, অমিতার দিদি, এরা হচ্ছে পেছনে পেছনে আসে, আরও কয়েকজন ছিল ছেলে। তো ওকে যখন ওই তান্ত্রিকের ওখানে নিয়ে যাওয়া হয়, ও না ঢোকার আগেই দাঁড়িয়ে বলছে, তুমি এটা আমারে কই নিয়ে আসছো, কেন নিয়ে আসছো আমাকে এখানে, আমি যাব না তো। তোর হাজব্যান্ড বলতেছে চলো না, আমরা ঘুরতে আসছি, এখানে একটা ভালো মন্দির আছে, চলো যাই ভেতরে। বলে যে না আমি যাব না, তুমি আমারে মন্দিরের কথা বলে কিন্তু বাসা থেকে নিয়ে আসো নাই, আমি যাব না। বলো যে আচ্ছা ঠিক আছে, কী হয়েছে, ঘোরার পথে পাইছি, চলো যাই একটু প্রণাম করি। ও যাবে না মানে যাবে না। এবার দাদা তো বুঝতে পারছে যে না, এবার ওদেরকে মানে আড়াল থেকে এবার ডেকে নিতে হবে, যে এবার লোকজন লাগবে, ফোর্স লাগবে ওরে ঢুকানোর জন্য। মানে আমি আগেই বলেছি প্রচণ্ড শুকনা, মানে রোগা টাইপের মেয়ে। ওকে লিটারেলি মহিলা পুরুষ মিলে প্রায় 7-8 জন ধরছে, কেউ না মানে টানতে পারছে না, এই লেভেলের গায়ের জোর। মানে ও লিটারেলি মানে একটা ঝাটকা দিলে মনে হয় 3-4 জন মানে ছিটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বহু কষ্টে টেনে ফেনে তারপরে হচ্ছে কাইন্ড হচ্ছে বেঁধে ধরে ওকে বসানো হয়েছে। এবার যে তান্ত্রিক যিনি ছিলেন, উনি পরিচালনা হয় না, পরিচালনা শুরু করলো। যেটা হয় পরিচালনা করার সময় নাকি মানে যদি কোনো বিঘ্ন ঘটে, ফার্স্ট থেকে আবার করতে হয়। আর এগুলো অবশ্যই একটু সময় সাপেক্ষ এবং অবভিয়াসলি কনসেন্ট্রেশনের একটা ব্যাপার থাকে, টাইম যায় এতে অনেক। যখনই কড়ি চালছে তখনই না মেয়েটা বেহুশ হয়ে যাচ্ছে, 4-5 বার এরকম হয়েছে। এরপর উনি কী মারফতে কাজকর্ম করে হচ্ছে উনি কড়িফড়ি চালার পরে যেই জিনিসটা জানতে পারল সেটা হচ্ছে যে এই মেয়েটির মানে রিয়া বলে যেই মেয়েটি, এই মেয়েটির ভেতরে 2 জনের বাস, 2টো আত্মার বাস। তান্ত্রিক মহিলাটি লিটারেলি এভাবে বলল যে ওর ভেতরে তো মানে একজন না, ওর ভেতরে 2 জন আছে। তো পরে সবাই বলছে 2 জন মানে কি, একটু খুলে বলেন। বলল যে ওর যে দাদা যে সুইসাইড করে মারা যায় তার আত্মাটাও আছে, ইভেন কারোর একটা চালনা করা জিন আছে। পরে মহিলাটা বলল আমাকে আর একটু সময় দিন, আমি কিছু রিচুয়ালস থাকে, রিচুয়ালসের মারফতে আমি ওর মুখের থেকেই কথা বের করব, ওই বলবে। যাই হোক করা হয়। ও তখন আবার হচ্ছে যে জেগে উঠে মানে তাণ্ডব যেটাকে বলে শুরু করে দেয়, ছোড়াছড়ি, পালিয়ে যাওয়ার এই সেই।
তারপরে চোখে বসানোর পরে বলল যে নিজের যদি ভালো চাস বল, আমি তোকে কিচ্ছু করব না এখন, বল যা যা জিজ্ঞেস করব উত্তর দিবি শুধু। বলছে না, আমি উত্তরও দেব না, আমি একে ছেড়ে যাবও না। মানে ভয়েসটা কাইন্ড অফ কি বলো তো, ছেলে মেয়ে মিশে গেলে যেরকম একটা ভয়েস হয় না মাঝামাঝি, ওই রকম একটা ভয়েস। বলছে যে আমি এটা ছেড়ে যাবও না, আর আমার মুখ থেকে কোনো কথাও তোরা বের করতে পারবি না। এবার এখানে আরেকটা জিনিস, যে যখন আবার মনে করো আহুতি বলো বা যাই বলো, যে রিচুয়ালস করছে, তখন আবার আরেকটা ভয়েস, মানে ছেলে ভয়েস কিন্তু আরেকটা ভয়েস এরকম বলছে যে আমি ওকে সবসময় প্রোটেক্ট করার ট্রাই করি, আমি অনেক দিন যাবতই আসি, কিন্তু আমি অলওয়েজ পারছি না, কারণ যে আসে অপোজিটে ভীষণ শক্তিশালী। ওকে, মানে ওর মধ্যে দুটো সোল আছে, একজন ওকে প্রোটেক্ট করছে Yes. আর এই যে বাকি কর্মকাণ্ড ও ঘটাচ্ছে সেটা খারাপ জিনটা। অল রাইট। যাই হোক, তো তারপরে বলল যে পুরো কথা বল, এরকম ইয়ে করে। তো ফার্স্টে যেটা জানা যায়, যে দাদাটার সোলটাই মানে বলে যে আমি মারা যাওয়ার পরে আমি ওর ভেতরে আশ্রয় নেই, কারণ ওকে ছোটবেলা থেকেই এই জিনটা আশ্রয় করে আছে। আচ্ছা। মানে খুব ছোটবেলা থেকেই আশ্রয় করে আছে। আম, ওদের ওখানে, মানে কাহিনীটা হচ্ছে ওদের বাড়ির ওখানে ওর বাবা বেঁচে থাকাকালীন কিছু মুসলিম লোকের সাথে হচ্ছে যে জমি জমা নিয়ে ঝামেলা ছিল, মারামারি পিটাপিটি অবস্থা। বাবা তো অ্যাক্সিডেন্টে মারা যায়। তার আগে যখন এই ঝামেলাগুলোর হচ্ছে কোনো, মানে ঝামেলা চলছিল এদের সাথে, ওই লোকগুলো নাকি ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য একটা জিন চালনা করে। ছেলে, মানে যেহেতু জিনটা ছিল ছেলে জিন, পুরুষ জিন, এ তো মেয়ে, এর ভেতরে আশ্রয় করে নেয় ছোটবেলা থেকে, তো এর সাথেই থাকে। তো ওর বাবাও অ্যাক্সিডেন্টে মারা যায়, দাদাও হঠাৎ কথা নেই বার্তা নেই সুসাইড করে মারা যায়। সো এরকম আর কি। এবার যেটা হচ্ছে ব্যাপার, দাদাটা বলছে যে ছোটোবেলা থেকেই ওর সাথে আসে। তো আমি যেহেতু মারা যাওয়ার পর দেখলাম যে আমার বোনের এরকম সাফারিং, তা আমি তখন ভাবলাম যে না, আমার বোনকে আমার সেভ করতে হবে। এবার ওর দাদা আরেকটা বিষয় বলল, মেয়েটির মা, রিয়ার মা, বিষয়গুলো আগে থেকেই জানে। হ্যাঁ, ওনার মেয়েকে যেই চালনা করা জিনের যেই ব্যাপারটা, এটা তো ছিলই, ওটা ছাড়ানোর জন্য নাকি অনেক রকম চেষ্টা করা হয়। যেহেতু আমি বললাম যে নিডি ফ্যামিলি, বাবা অনেক আগে মারা যায়, সো ওরা ওদের মতো চেষ্টা করে, বাট আলটিমেটলি কোনো লাভ হয় না। কিন্তু পরবর্তীতে যে ছেলেটার আত্মাটাও যে, মানে মেয়েটার শরীরটাকে আশ্রয় করে আসে, এটাও কিন্তু মা জানতেন। মা জেনে শুনেও আর কোনো প্রিকশন নেয়নি। কেন নেননি? কারণ ওনার ধারণা যে আর যাই হোক, আমার ছেলে তো এভাবে হলেও আমার পাশে আছে। এবার একটা সন্তানকে কাছে পাওয়ার জন্য আরেকটা সন্তানের জীবন যে মানে মরণাপন্ন অবস্থা, ওটা ওই বুদ্ধিটা ওনার ভ্রষ্ট হয়ে গেছে। কাইন্ড অফ হচ্ছে ব্যাপারটা এরকম। উনি জেনে শুনে আর কোনো প্রিকশন নেয়নি। ওনার ধারণা হচ্ছে ঠিক আছে, আমার বড় ছেলে তো আমার মেয়েকে সেভই করছে, ঠিক আছে থাক। এই ঘটনাটাকেই উনি ভর বলে, ঠাকুরের ভর বলে চালিয়ে দিয়েছে। তো যাক, এবার তখন ওই তান্ত্রিক যিনি ছিলেন, উনি পরে জিজ্ঞেস করলো যে ওকে ছাড়তে হবে, কি নিবি? দাদাটা বলল, মানে পুরোপুরি তো এগুলো মানে কেউ কাউকে বলে না, যতটুকু জানা যায় যে মানে পশু বলি দেওয়ার ব্যাপার স্যাপার, প্লাস হচ্ছে তোমার খাবার দাবার, মদ মানে কেরু, এসব চেয়েছে। যাই হোক, এবার যখন ওই জিনটার ইয়ে থেকে জানতে চাইলো যে তুই ওকে ছাড়ার জন্য কি কি নিবি, বললাম আমি একে ছাড়বো না, তুই যা করে নে,
কর, আমি এত বছর যাবত আছি, আমি ওরে ছাড়বই না। এবার তখন বলল যে ঠিক আছে, বাট এরকমভাবে তো তুই একটা নিষ্পাপ মানুষকে কষ্ট দিতে পারস না। সো একটা সমঝোতায় আয়, তুই সমঝোতায় আয়, তোর জন্য যেটা ভালো হবে ওর জন্য ভালো হবে। বেকার তুই একটা মানুষকে এত বছর কষ্ট দিছিস, মেয়েটার বিয়ে হয়েছে, সংসার হচ্ছে, সো এভাবে তো থাকার কোনো মানে হয় না। তখন ওই মানে জিনটা, যেটা ছেলে জিন, যেটা চালনা করা জিন, বলল দেখ, ওকে আমি পুরাপুরি ছাড়বো না, কিন্তু ওর শরীরের ভেতর থাকা, ইভেন আরেকটা কথা, মেয়েটির সাথে এই মানে যেই ছেলে জিনটি, এর কিন্তু একটা শারীরিক সম্পর্ক ছিল, আচ্ছা, যার কারণে মেয়েটি তার হাজব্যান্ডকে পছন্দ করতো না। মানে ওই ছেলে জিনটা অবভিয়াসলি হাজব্যান্ডকে পছন্দ করবে না, সে চাইবে না যে যার সাথে সে আছে সে আবার অন্য কারোর সাথে ভাগ হয়ে যাক। এই কারণে হচ্ছে দাদার সাথে ঝামেলা, এই ব্যাপার স্যাপার। আচ্ছা, ওই জন্যই বোধহয় ছাদে কমিউনিকেট করছিল, দেখো আমার চুলগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে। ওটা তো একটা কেউ প্রেমিক স্টাইলের কেউ থাকলে তবেই তো এরকম ভাবে কথা বলবে, তাই না? তো এরকম মানে ওদের মধ্যে সম্পর্কটাও খুব একটা, যে একটা বিয়ে হয়েছে, একটা ভালো সম্পর্ক, ওই জিনিসটা ছিল না। ইভেন দাদার থেকে, মানে দাদাটার যে আত্মাটা ছিল, তার থেকে এই চালনা করা যে জিনের আত্মাটি খুবই প্রভাবশালী, খুব বলতে খুবই, মানে এই সহজে নড়ানোর মতো জিন না। এবার যেটা হইল, জিনটা বলল যে ঠিক আছে, আমি ওর শরীরে আসা যাওয়া বন্ধ করে দিব, কিন্তু আমি ওর পাশ ছেড়ে যাব না। আচ্ছা, যা করে নে তুই, করার কর, তাবিজ কর, কবজ দে, ফুল দে, পূজা দে, কোনো লাভ নাই, আমারে ওর কাছ থেকে তুই সরাইতে পারবি না, কিন্তু কারো ক্ষতি হবে না। তার জন্য আমি একটা সমঝোতায় আসব, যে ওর পেটে যা বাচ্চা আসবে, মানে যত বাচ্চাই আসুক, কোনো বাচ্চা রাখতে দেবে না, বাচ্চাগুলো নিয়ে নেবে। এই কেমন শর্ত! হ্যাঁ, কি প্যাথেটিক। তো অবশ্যই। এবার যাই হোক, মেয়েটিকে আরেকদিন এরকম তিথি নক্ষত্র দেখে অনেক রিচুয়ালস, লাইক 5-6 রকমের সামুদ্রিক মাছের জল, মানে কোনো একটা জায়গায় মাছগুলো থাকবে, সেই আষ্টে জল দিয়ে হচ্ছে মেয়েটাকে স্নান করানো, মানে করিয়েছে, কালো কাপড় পরিয়েছে, কবচ দিয়েছে। কিন্তু মেয়েটা এখন কিছুটা হলেও ঠিকঠাক আছে, মানে আগে যেটা বলেছি খুব রোগা, স্বাস্থ্যটা একটু ফিরেছে। এখন যেই সমস্যা সেটা হচ্ছে খুব নার্ভের সমস্যা, আর হঠাৎই রেগে যাওয়া, হয়ে যাওয়া, ভাঙচুর, এগুলো আছেই। বাট আমি একটা ব্যাপার, মানে জিনিস আমি লাস্ট যেটা শুনলাম, যে অমিতদার প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, মানে কিছু না, বিনামেঘে বজ্রপাতের মতো, ধরো সিঁড়ি দিয়ে নামছে, ঠিকঠাকভাবেই নামছে, হঠাৎ কী করে পড়ে গেল, তারপর ফিনান্সিয়ালি লস, তারপর শ্বশুর শাশুড়ির অবস্থা খুবই খারাপ, মানে শ্বশুর তো একটু বয়স্ক ছিল, শ্বশুরের অবস্থা যায় অবস্থা, মানে ওই বাড়ির কেউ না ভালো নেই, মানে এভাবেই এখনও ওরা চলছে। তো এটাই হচ্ছে ঘটনা। এক্সেলেন্ট। এই পার্সপেক্টিভে বললাম, যেহেতু আমাদের এটা একটা হরর কনসেপ্ট বেসড চ্যানেল, তো আমাকে তো বলতেই হবে যে ঘটনাটা খুব ভালো ছিল, বাট অ্যাকচুয়ালি ছিল ভীষণ ভয়ঙ্কর, এবং আমরা চাই না যে আমাদের পরম শত্রুর সাথেও এই ধরনের কোনো ঘটনার তারা সম্মুখীন হোক। বাট একটা কথা না বলে পারছি না, আমি পুরো মেসমারাইজড হয়ে শুনছিলাম, বিকজ দ্য ওয়ে ইউ এক্সপ্লেন দ্য থিং এক্সেলেন্ট, ভীষণ সুন্দর ছিল।
খুব সুন্দরভাবে ও প্রেজেন্ট করেছে। আই থিঙ্ক আমার দর্শক বন্ধুদেরও প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এবং শুধু তাই নয়, তাহলে দেখা যাচ্ছে তো শুধু ইন্ডিয়াতেও নয়, বাংলাদেশ থেকেও তোমরা যারা আমাকে ওপার থেকে দেখছো, তারা যারা যারা মনে করছো যে একটু ট্রাই করি না, দেখি না শ্রেয়াদির এখানে আসা যায় কি না, তাদেরকে বলবো যে চটপট চটপট, আমি জানি ভিন্ন কারণে, ভিন্ন পারপাসে, কখনো পড়াশোনার ক্ষেত্রে, কখনো চিকিৎসার ক্ষেত্রে অনেকেই তোমরা আসো ইন্ডিয়াতে। আমার সাথে একদম নির্দ্বিধায় তোমরা যোগাযোগ করতে পারো, চলে আসতে পারো এই স্টুডিওতে, এবং আমি তোমাদের সাথে ডেফিনেটলি টাইমটা অ্যাডজাস্ট করার জন্য যতটা বেস্ট কোঅপারেট করা যায় আমি নিশ্চয়ই চেষ্টা করব। সো তোমরা যে স্ক্রিনে পপড আপ নাম্বারটা দেখতে পাচ্ছ, চটপট ওখানে কানেক্ট করো আর চলে এসো। আর কাব্যকে কী বলে ধন্যবাদ জানাবো সেটা তো জানি না। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি যে তুই এসছিস এবং এত সুন্দর একটা ঘটনা তুই আমাদেরকে প্রেজেন্ট করেছিস। আমি সত্যিই তোর কাছে খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। আবার কিন্তু আমি কাব্যকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নেক্সট এপিসোডে, কারণ ওর কাছে ঝুলিতে আর একটা ভয়ঙ্কর ঘটনা আছে, আর সেটা ইনসিডেন্টলি আমার শ্বশুরবাড়ি চন্দননগরের ভূতের গল্প। তাই ওটার জন্য তোমরা একটু চোখ রাখবে, খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড নিয়ে আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ।